আমি তুলির মুখ থেকে যখন শুনলাম যে তারা আর কোনো মানুষ নয়, তারা জিন, তখনই আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। আমি ভাবতে লাগলাম, কি আমার মামার বউ এবং মেয়ে দুজনেই পরী, এবং মামার বউয়ের যে সন্তান আছে সেই সন্তানও তো তাহলে একটা পরী হবে, এবং আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে মেয়েটাও নিশ্চয়ই একটা পরী, এবং সে আমার মামাতো বোন। আমি আমার মামাতো বোন তুলিকে বললাম, তাহলে কি তুমিও একটা পরী? তুলি তখন বলল কি যে, হ্যাঁ সেটা বলতে পারো। আমার বাবার সন্তান যেহেতু আমি, আর যেহেতু আমার মায়ের সন্তান, সেহেতু মানুষ এবং জিনের সংমিশ্রণে জন্ম নেওয়া শিশু বলতে পারো, এরকমই। তবে এটা এখানকার কেউ ভাবেনি। প্রথম প্রথম যখন বাবা এখানে এসেছিল তখন বাবাকে তো কেউ স্বীকারই করতে চায়নি। তারপর তুলি বলল, আচ্ছা সেসব কথা বাদ দাও, আজকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, আমার বান্ধবীর বাসায়। তুমি কি আমার সঙ্গে যাবে? আমি তখন সেখানে হা করে বসে আছি। আমি তুলিকে বললাম, তুলি আমাকে একটু সময় দাও, আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি একটা জিনের দেশে চলে এসেছি। আমার মামা একটা পরীকে বিয়ে করেছে এবং তাদের থেকে জন্ম নেওয়া একটা সন্তান তুমিও মানুষ পরী। এটা শুনে আমার আসলে বিশ্বাস হচ্ছে না। তুলি তখন বলল কি যে, বিশ্বাস না হবার কি আছে, আমাকে ধরে দেখো, আমিও তোমাদের মতো স্বাভাবিক মানুষের মতোই। তারপর তুলি আমার হাতটা ধরে ফেলল। প্রথমবারের মতো আমি আমার মামাতো বোন তুলির হাত ধরলাম। এত নরম হাত আমি আমার জীবনে কোনোদিন ধরিনি। তুলি আমার হাতটা ধরার সঙ্গে সঙ্গে আমি হাতটা ছাড়িয়ে নিলাম। মনে হলো যেন কোনো কারেন্টের ঝটকা খেয়েছি, একদম 440 ভোল্টের ঝটকা। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম এপিসোড যারা দেখেননি তারা এখনই দেখে। আসসালামু আলাইকুম দর্শক, যারা এই গল্পের প্রথম এপিসোড এখন পর্যন্ত দেখেননি তারা এখনই চ্যানেলে গিয়ে দেখে আসুন। কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা শুনছেন দ্য মেগাবক্স প্রাইম। আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে জিনের দুনিয়া সিজন 2 চলছে, অলরেডি এপিসোড নাম্বার 9 চলে এসেছে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই জিনের দুনিয়া সিজন 2 এর এপিসোড নাম্বার সবগুলো এপিসোড দেখে ফেলবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে খুব দ্রুতই 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। যারা নতুন দেখছেন আমাদেরকে অবশ্যই এরকম করে সাবস্ক্রাইব করে আমাদের 1 লাখ পূরণ করতে সাহায্য করুন, এবং আমাদের কমিউনিটি যত বড় হবে ততই বেশি বেশি করে গল্প আপনারা শুনতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা গল্পের বাকি অংশে চলে যাই। আমাকে যে রুমটাতে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের বাহিরে দিয়ে তাকালে শুধুমাত্র পাহাড়ি উপত্যকা দেখা যায়। মানে সুইজারল্যান্ডের পাহাড়গুলো যেরকম দেখতে, দূরে দূরে বড় বড় পাহাড়, তারপর শুধুমাত্র সবুজ উপত্যকা, দূরে দু একটা ঝর্ণা এবং ছোট ছোট দু একটা বাড়ি। আমার কাছে এই জায়গাটা ঠিক তেমনই লাগছে। আর এটা কি তাহলে সুইজারল্যান্ডের কোনো একটা জায়গা? কারণ এইসব জায়গা আমি টিভিতে দেখেছি, মাঝে মধ্যে মোবাইলে দেখি, আবার এগুলো মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হতে লাগলো। আমি চারিদিকে শুধুমাত্র তাকিয়ে রয়েছি। পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগে। এরকম পাহাড়ের পাশ বেয়ে এরকম পরিষ্কার জল শুধুমাত্র সুইজারল্যান্ডের ওই পাহাড়গুলোতে ছাড়া কোথাও পড়ে না। আমি কোথাও কোনো রাস্তা দেখতে পেলাম না যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলে। আমি অপলক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি এবং বোঝার চেষ্টা করছি এটা কোন জায়গা এবং আমি কোথায় চলে এসেছি এত দ্রুত। অবশ্য জিনেদের দ্বারা সবকিছুই সম্ভব। কিছুক্ষণ বাদে তুলি এসে আবার আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাইয়া, আপনি কি আমার সঙ্গে যাবেন? আপনি আমার সঙ্গে গেলে ভালো হয়, আস্তে আস্তে একটু দেরি হবে। আমি মাকে বলেছিলাম, তবে মা আমাকে একা একা যেতে দিতে চাচ্ছেন না, আর উনিও এখন যেতে পারবে না। আপনি এসেছেন তাই আপনাদের জন্য মানুষের খাবার যেসব খায় সেসব খাবার রান্না করছেন। অবশ্য আমিও সেসব খাবার খাওয়া শিখে গিয়েছি, আর জিনেরা যেসব খাবার খায় সেসব তো আপনি খেতে পারবেন না, তাই না? তারপর আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে তাহলে চলেন। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে চলো, তোমার বান্ধবীর বাসা কোন দিকে? তখন তুলি আমাকে বলল কি যে, আপনি আমার পেছন পেছন আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি বললাম, পেছন পেছন যাব কেন, পাশাপাশি গেলে কি হয়? তুলির চেহারা এখন পর্যন্ত আমি দেখিনি, তুলির চোখ দুটো শুধুমাত্র দেখেছি। এরা অনেক ইসলাম ধর্ম মানে এবং খুব ভালোভাবে সেটা পালন করে, পর্দা করে। তুলির হাত ধরেছি, চোখ দেখেছি, কিন্তু চেহারাটা দেখিনি। অবশ্য হাত সে নিজেই ধরেছিল। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। আমি এবং তুলি হাঁটতে শুরু করলাম।
তুলির শরীর এবং চেহারা দেখতে আসলেই একদম তুলোর মতো নরম। আমি তুলির সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে তার সঙ্গে সেইখানে যাচ্ছিলাম। আমি তখন দেখিয়ে বললাম, আসমানে অনেক বড় বড় ডানাওয়ালা পাখি দেখেছি, ওরা কারা? তখন তুলি একটু হেসে দিল। তুলির হাসিটাও এত চমৎকার যে আমি বিবাহিত হয়ে যাচ্ছিলাম। তুলি আমাকে বলল, ভাইয়া আপনি আসলে একটা বোকা। ওরা যে জিন সেটা আপনি বুঝতে পারেননি, তাই না? ওরা আসলে জিন, মাঝে মধ্যে আকাশে উড়ে বেড়ায়। এরপর আমি বললাম, আরে আমি কিভাবে জানবো যে ওরা জিন নাকি? আমি মনে হয় এখানে রোজ রোজ আসি আর তোমাদের বাসায় যেন রোজ রোজ থাকি। তখন তুলি বলল, হ্যাঁ ঠিক আছে। তো আমি শুধুমাত্র তুলির হাসিটা দেখছিলাম এবং আমি নিজে বোকা সেজে বারবার তুলিকে হাসানোর চেষ্টা করছিলাম, কারণ আমি কেন যেন আস্তে আস্তে তার মায়ায় পড়ে যাচ্ছিলাম। এত চমৎকার করে হাসতে পারে কেউ? আর বারবার কেন যেন তার চোখের দিকে চোখ যাচ্ছিল। চোখে মোটা এবং গাঢ় করে কাজল দিয়েছে। কপালে একটা টিপ হলে খুব ভালো হতো। আচ্ছা, পরীরা কি টিপ পরে? কিন্তু হিজাব পরে আছে, ও কি টিপ পরবে এর মধ্যে? আমি কি ওকে বলে দেখবো? পরে ভাবলাম না, এটা বলা ঠিক হবে না। তারপর আরেকটু হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আমি বললাম, তোমার বান্ধবীর বাসা কোথায়? তুলি বলল কি যে, এই তো সামনেই, চলো চলে এসেছি প্রায়। কেন, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে উড়িয়ে নিয়ে যাব? তখন আমি বললাম, কি তুমি উড়তেও পারো? তুলি তখন বলল কি যে, হ্যাঁ পারবো না কিসের জন্য? আমার মা পারে, তাহলে আমি পারবো না কিসের জন্য? আর সেদিন তোমাকে আমি তো ওইভাবেই বাঁচিয়েছিলাম। আমি বললাম, তোমার তো অনেক বেশি সাহস আছে। তুলি বলল কি যে, সাহস তো থাকবেই, আমরা জিন না? তখন আমি বললাম, হ্যাঁ জিন তো ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, তুমি জিন নাকি মানুষ কোনটা? তুলি তখন বলল, তা জানি না, তবে আমি আমার বাবার মতো বুদ্ধিমান হয়েছি এবং মায়ের মতো জিনেদের শক্তি পেয়েছি, এটা সবাই বলে, কারণ এইখানকার কেউই আমার সঙ্গে বুদ্ধির খেলায় পারে না। আমি তখন বললাম, ঠিক আছে, তোমার মাথায় যে বুদ্ধি আছে সেটা বোঝা গেছে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই। এই কথা বলার পরেই তুলি আবার হেসে দিল, বলল কি যে, ভাইয়া সত্যি সত্যি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, কারণ তুমি এখানে আসার পরে কিছুই বুঝতে পারো না। তারপর বলল কি যে, এখানে দাঁড়াও, আমি আসছি ভেতর থেকে। আমি বললাম, কেন, আমি ভেতরে গেলে সমস্যা হবে? তুলি তখন বলল, না সমস্যা হবে না, অল্প একটু কাজ আছে, শুধু যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে চাইলে আসো, তবে বেশিক্ষণ থাকবো না, ছোট্ট একটু কাজ আছে। আমি বললাম, ছোট্ট একটু কাজ করার জন্য এসেছো তুমি এখানে? তুলি বলল কি যে, হ্যাঁ ছোট্ট একটু কাজই, আসলে ওর সঙ্গে একটু কথা আছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের দুই বান্ধবীর কথার মাঝখানে আমি বা নাই থাকলাম। তারপর তুলি বলল, আচ্ছা ঠিক আছে আসো, আমরা ওদের এখানে কিছুক্ষণ থাকি, কি বলো? তুমি ওদের এখানটা ঘুরে ঘুরে দেখো, ওদের বাড়িটা আবার অনেক বড়, ওরা বেশ ভালো ধনবান, বুঝছো? তারপর আমি এবং তুলি ঘরের ভেতরে গেলাম। ঘরটা আসলে সুন্দর করে সাজানো, তুলিদের ঘর থেকেও খুব ভালোভাবে এবং বড় করে সাজানো। আমি দেখে খানিকটা অবাক হলাম। তারপর তুলি তার বান্ধবীকে ডাকলো। উপরতলা সিঁড়ি দিয়ে একটা মেয়েকে আমি নিচে নামতে দেখলাম। মেয়েটার দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম, আমার চোখ যেন ঝলসে যাচ্ছিল। মেয়েটা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে আসছিল এবং নিচে এসে তুলিকে বলল, কি রে কেমন আছিস? তবে সেটা অন্য কোনো একটা ভাষায় বলল। আমি কানে কানে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলো? তখন তুলি আমার কানে কানে বললো কি যে, জিজ্ঞেস করেছে যে কেমন আছি। তারপর আমি বললাম যে, বাংলা ভাষায় কথা বলতে বলো, আমি তোমাদের ভাষা কিছু বুঝতে পারছি না। তখন তুলি বলল, তুমি বাংলা ভাষা বুঝে কি করবা, তুমি এখানে চুপচাপ বসো, আমি ওর সঙ্গে একটু কথা বলে আসি। মেয়েটা বারবার আড়ে আড়ে আমার দিকে তাকাচ্ছিল। তখন তুলির মা আমার সামনেই বসেছিল, আমাকে কিছু একটা জিজ্ঞেস করলো, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। চুপচাপ বসেছিলাম, কারণ তাদের ভাষা আমি বুঝতে পারছিলাম না, তারা কি বলছে সেটা আমার কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। আমার মামাতো বোন তুলি যে মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছে, মানে যার বান্ধবী, সেই বান্ধবীটা আমার দিকে কেন যেন বারবার আর চোখে তাকাচ্ছে। আমি দেখতে শুনতে বেশ ভালোই, তবে এরকম সুন্দরী মেয়ে আমার দিকে তাকাবে এত ভালোটা কিন্তু আমি না, আর এত সুন্দর সুদর্শন হ্যান্ডসামও কিন্তু আমি না, কিন্তু এই মেয়েটা বারবার আড়ে আড়ে আমার দিকে তাকাচ্ছে। আমি সেই আন্টির সঙ্গে আবার কথা বলতে লাগলাম। আমি বাংলা ভাষায় কথা বলছিলাম, আমার ভাষা সে বুঝতে পারছিল না, আর ওনার ভাষা আমি বুঝতে পারছিলাম না। কি এক অদ্ভুত বিষয়! ভেতরে এসে তো একদম ফ্রেশ হয়ে গিয়েছি। আমি তুলিকে ডাক দিলাম। তুলি খানিক্ষণ বাদে আসলো, এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? তখন আমি বললাম, এখান থেকে চল। ইনি কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না, আমার কাছে কেমন যেন হজবড়ালো লাগছে। তখন তুলি বলল,
আচ্ছা দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। ওর সঙ্গে কথা হয়ে গিয়েছে, আমি এসে তারপর আমরা যাব, ঠিক আছে? তারপর তুলি আবার ওদিকে গেল। খানিকক্ষণ বাদে তুলি গল্প করে আমার কাছে আবার ফিরে আসলো। ফিরে এসে বলল কি যে, চলো ভাইয়া আমরা যাই, এখানের কাজ হয়ে গিয়েছে। তারপর তুলি তার বান্ধবীকে বাই বলল, সে আমাকেও বাই বলল এবং আমাকে শুধুমাত্র বাই দিয়েই যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে, মানে কেমন যেন। তবে মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী। আমি তো আমার মামাতো বোন তুলিকে এখন পর্যন্ত দেখিনি, আর আমি মেয়েটার দিকে বারবার পেছন ফিরে ফিরে তাকাচ্ছিলাম, কারণ তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দরী মেয়ে যে তার দিকে থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, খুবই সুন্দরী। তুলি বাইরে এসে বলল, কি ব্যাপার ভাইয়া, বারবার ওর দিকে তাকাচ্ছ কিসের জন্য? ওকে পছন্দ হয়েছে নাকি? আমি বললাম কি যে বলিস, পছন্দ হবে কিসের জন্য? আর ওরা তো এরকমই, তাই না? ওরা তো জিন, ওরা তো এরকমই হবে। আর একদিন দেখায় কি পছন্দ হয়ে যায় নাকি? আমি বললাম কি যে, ও তোকে কি বললো? তখন তুলি বলল কি যে, জিজ্ঞেস করছিল যে তুমি কে। তারপর আমি বললাম যে তুমি আমার মামাতো ভাই লাগো এবং এখানে বেড়াতে এসেছো। তারপর কি বললো? তুলি বলল কি যে আর কিছু বলেনি, চলো। তারপর আমি বললাম, এখনই বাসায় চলে যাব? তখন আমার মামাতো বোন বলল কি যে, না এখন বাসায় যাব না, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাই, আমার খুবই পছন্দের একটা জায়গা, তুমি দেখলে নির্ঘাত পছন্দ করবে, কারণ পছন্দ না হয়ে যাওয়ার মতো অপশন নেই। যদি পছন্দ না হয় তাহলে যাই বলবা তাই করব, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে তোদের এখানটা খুবই চমৎকার। এই সরি তুই বলে ফেললাম। তখন তুলি বলল কি যে, আচ্ছা সমস্যা নেই, তুমি তো আমার বড়, তাই না? তুই বড় করে বললেও সমস্যা নেই। আমি বললাম না না থাক, তুই বলে বলা উচিত হবে না। শোনো, তোমাদের এই জায়গাটা আসলে খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। চারিদিকটা কি চমৎকার ন্যাচারাল পরিবেশ। মামার কাছে ঘুরতে এসেছি, এরকম একটা জায়গায় ভ্যাকেশনে চলে আসতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি। তারপর তুলি বলল, খুবই ভালো করেছো ভাইয়া এখানে আসার পরে। তবে আমি কখনো কোথাও যাইনি, এখানেই সারাদিন থাকি, সবসময় থাকি, এখানেই আমার সব কিছু। আমার খুব ইচ্ছে যে একদিন বাবার সঙ্গে তার বাড়িতে যাই, কিন্তু বাবা আমাকে নিয়ে যায় না, বলে কি যে সমস্যা আছে, মানুষ না কি খারাপ হয়। আমি বললাম, তাহলে আমার মামাও কি খারাপ? তুলি বলল কি যে, হতে পারে, সবার সব কিছু তার দেখতে পাই না আমরা, আর বাবা তো সবসময় আমাদের সঙ্গে থাকতেও পারে না। তবে বাবা যতক্ষণ আমাদের সঙ্গে থাকেন ততক্ষণ আমাদেরকে ভীষণ রকমের ভালোবাসেন এবং আদর যত্ন করেন, আমি সেটা দেখেছি। কখনোই কোনো বকাঝকা করেন না আমাকে। তারপর আমি বললাম, মামা এমনিতেও একটু খারাপ হলেও তবে মনের দিক থেকে ভালো আছে। তুলি তখন বলল, এই আমার বাবাকে খারাপ বলবা না, আমার বাবা খুবই ভালো। আমি জানি না তোমাদের কাছে কি, তবে আমার কাছে সে খুবই ভালো এবং সেরা বাবা, ঠিক আছে? আমি বললাম, বুঝতে পেরেছি। তাহলে চলো, তোমার সেই জায়গাটা কোথায়? তুলি বলল, এই তো চলে এসেছি, আর একটু হাঁটতে হবে। আমি বললাম, এত দূর হাঁটতে পারবো না, তুমি আমাকে উড়িয়ে নিয়ে চলো। তুলি তখন বলল কি যে, জি না, আমি আপনাকে উড়িয়ে নিতে পারবো না। আমি বললাম, কেন পারবা না? তুলি তখন বলল কি যে, পারবো না মানে পারবো না, এত কথা না বলে হাঁটতে শুরু করেন, বুঝছেন? আমি এবং তুলি পাশাপাশি হাঁটছিলাম। চারপাশে খুবই চমৎকার সুন্দর লাগছিল দেখতে। দূরে দুই একটা বড় বড় ডানাওয়ালা সেই পাখি দেখতে পাচ্ছিলাম। আমি আবার সেইটা বলে তুলিকে হাসাচ্ছিলাম, বললাম, দেখো ও যে দূরে আবার ডানাওয়ালা পাখি। তুলি আবার খিলখিল করে হেসে দিচ্ছিল, তার হাসিটা দেখতেও খুব চমৎকার লাগছিল। তারপর আমি খানিকটা সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখলাম কি যে, আসলেই এত সুন্দর জায়গাতে যে কেউ দেখে তার প্রাণ জুড়িয়ে যাবে প্রথম দেখায়। একদম গোল করে সুন্দর করে ঝর্ণা নিচের দিকে যাচ্ছে এবং নিচে একদম মাঝ বরাবর বিশাল এক সুন্দর গোলাপি ফুল গাছ। সেই ফুল গাছে ফুটে আছে অসংখ্য রকমের ফুল এবং নানান রঙের ফুল ফুটে আছে তার চারপাশ ঘিরে, এবং পাখিগুলো উড়ে যাচ্ছে। পানি নিচে পড়ে যেন একদম ধোঁয়া সৃষ্টি করেছে। এগুলো দেখে এত চমৎকার লাগছে যে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে এগুলো দেখে। মানে এত সৌন্দর্য আমি দু চোখে কোনোদিন দেখিনি। অন্ততপক্ষে আমাদের বাংলাদেশের যেসব জায়গাতে আমি ঘুরেছি সেসব জায়গার কোথাও এত চমৎকার জায়গা আমি কখনো দেখিনি। আমি তুলিকে মনের অজান্তেই ধন্যবাদ দিয়ে দিলাম, বললাম, তুলি সত্যিই এত চমৎকার জায়গা আমি কখনো দেখিনি। তুলিকে আমি ভেবেছিলাম বলবো যে আমার জায়গা পছন্দ হয়নি, এখন তোমাকে যা বলবো তাই শুনতে হবে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গিয়েছে সত্য কথা। তুলি আমাকে বলল, কি ভাইয়া বলেছিলাম না এই জায়গাটা আপনার নিশ্চিত পছন্দ হবে, নির্ঘাত পছন্দ হওয়ার মতো জায়গা।
এত চমৎকার জায়গা আমি আমার বাপের জন্ম কোনোদিন দেখিনি তুলি। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। তাই বলে আমি তুলিকে হালকা একটু জড়িয়ে ধরলাম। এটা করার পরে দুজনেই হালকা একটু লজ্জা পেয়ে সরে গেলাম। তারপর চারপাশটা ঘুরে ফিরে দেখতে লাগলাম এবং সেখানে বসে গল্প করতে লাগলাম। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে সমস্ত কিছু দেখছিলাম এবং তুলির সঙ্গে গল্প করছিলাম। তারপর আমি তুলিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুলি, আমার বাবা তোমার মাকে কিভাবে বিয়ে করেছে সেই গল্প কি তুমি জানো? তুলি বলল কি যে হ্যাঁ, অল্প স্বল্প কিছু জানি। বাবা আমাকে সবকিছুই বলেছে, সে আমার থেকে কিছু লুকায় না। আসলে আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবাকে দেখে একটু সন্দেহ হতো। কারণ হচ্ছে সে আর 5টা স্বাভাবিক বাবাদের মতো না। যেমন আমার বান্ধবীরা ছিল, তাদের বাবারা উঠতে পারত, তাদের বাবারা মানে অন্যরকম ছিল, আমার বাবার মতো এরকম ছিল না। সেজন্য আমি বাবাকে জিজ্ঞেস করি যে বাবা, এরকমটা কেন, তুমি ভিন্ন কেন সবার থেকে? আমার মা সবসময় আমাকে এগুলো বলে থামিয়ে দিত, কিন্তু কখনো বলতো না। তারপর আমি যখন আরেকটু বড় হই, আমি আসলেই বাবার উপর অভিমান করে বসি। তারপর বাবা আমাকে কিছুটা বলেছিল, সম্পূর্ণ ঘটনা জানি না, তবে যতটুকু জানি ততটুকু বলতে পারি। পাহাড়ের পাশে আমরা দুজনে বসে আছি। আমি বললাম, আমি কি জানতে পারি তোমাদের ঘটনা? তুলি তখন বলল কি যে হ্যাঁ, তোমাকে বলবো, তবে এখন না। তুমি যদি আমাকে তোমাদের দেশে ঘুরতে নিয়ে যাও তাহলে বলবো। আমি বাবাকে অনেকবার বলেছি আমাকে মানুষের পৃথিবীতে ঘুরিয়ে নিয়ে আসতে, কিন্তু বাবা কখনোই নিয়ে যান না। আর আমিও কখনোই এই এলাকার বাহিরে যাইনি, বুঝতে পেরেছ? আমি বললাম কি যে হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যা বলবে তাই করব। তুমি যদি আমাদের বাড়িতে যেতে চাও তাহলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব এবং সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, ঠিক আছে? তুলি তখন বলল কি যে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি মনে মনে ভাবছিলাম ভাইয়া বলতে বলতে মুখে ফেনা তুলিয়ে ফেলবে। তারপর তুলি গল্প বলতে শুরু করলো। বলল কি যে আমার বাবা তখন মাদ্রাসায় পড়তো এই মানিকগঞ্জের এই পাশেই, এখানেই থাকতো তখন। আমি বললাম কি যে হ্যাঁ মামা, ছোটবেলা থেকেই এখানেই আছে আর মাদ্রাসায় এখানেই পড়েছে। তারপর তুলি বলল, গল্প বলতে দাও, এত কথা বলো কিসের জন্য? গল্পের মাঝখানে কেউ কথা বললে আমার ভীষণ রাগ হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি গল্প বলো। তারপর আমার বাবা যখন এখানে থাকতেন, মাদ্রাসায় পড়াশোনা করতেন, তখন বাবার হাফেজি শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী ধাপের পড়াশোনা তিনি এখানেই করতেন। তখন বাবার বয়স 21-22 বছর, সদ্য ইয়াং বয়স। আমার বাবা কিন্তু ছোটবেলা থেকেই দেখতে অনেক হ্যান্ডসাম এবং সুন্দর, সেটা জানো? আমি বললাম যে হ্যাঁ, সেটা জানি। আমার মামা খুবই সুন্দর এবং হ্যান্ডসাম দেখতে ছোটবেলা থেকেই। ওই একই মাদ্রাসায় আমার মা পড়তে যেতেন। মাদ্রাসা ছিল 2 রকমের। একরকম হচ্ছে গিয়ে পুরুষ মাদ্রাসা, মানে 2টা ভাগ ছিল, বোর্ডিংয়ের 2 পাশে ভাগ ছিল। এক পাশে পুরুষরা কোরআন শরীফ শিখতেন, পড়তেন, পড়াশোনা করতেন এবং আরেক পাশে ছিল মহিলা মাদ্রাসা। আমার মা ওই মাদ্রাসায় পড়াশোনা করতেন। আমার মার বয়স তখন 18-19 বছর হবে, মানে তোমাদের হিসাবে আর কি। তারপর আমার মা ওইখানে পড়তে যেতেন এবং আমার মায়েরও প্রায় হাফেজি শেষ হয়ে এসেছিল। আমার নানুজান একজন মৌলবী ছিল এবং এই জিনেদের মসজিদে তিনি নামাজ পড়াতেন। জিনেদেরকে নামাজ পড়িয়ে, মানে ওই আমার আব্বাজানের মতোই একজন নেক এবং দিনদার জিন ছিলেন তিনি আর কি। তিনি চেয়েছিলেন তার মেয়েকে কোরআনের হাফেজ বানানোর জন্য, কিন্তু তাদের এলাকায় ওরকমভাবে ভালো মসজিদ এবং মাদ্রাসা না থাকার কারণে তার মেয়েকে সেখানে ভালো মতো পড়াশোনা করাতে পারেননি এবং সেখানে তেমন ভালো ওস্তাদও ছিলেন না। তারপর তিনি তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে যে অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে যেখানের হুজুররা জানেন যে ওইখানে জিনেরা পড়ে এবং জিনের মেয়েরাও ওইখানে নাকি পড়াশোনা করে। এটা জানার পরে আমার নানাজান আমার আম্মাজানকে ওইখানে আসলে ভর্তি করিয়ে দেয়। ওইখানে যখন আমার নানাজান গিয়েছিলেন, যার সঙ্গে কথা বলেছিলেন, মানে ওই মাদ্রাসার যে মূল দায়িত্বে আছেন, তার স্ত্রীও একজন জিন ছিল, মানে মহিলা জিন, এবং তিনি ওইখানে সমস্ত মহিলা জিনদেরকে পড়াশোনা করাতেন। ওইসব মানুষের মধ্যে মিশে একটা মহিলা জিন এবং আরও অসংখ্য স্টুডেন্ট জিন যেখানে পড়াশোনা করতো, সেটা আসলে কেউই জানতো না। আমার আব্বাজান সেই মাদ্রাসাটার কথা বলেননি এবং কখনোই বলবেনও না, কারণ হচ্ছে ওইটা ওইখানকার সিক্রেট এবং খুবই গোপন বিষয়। এখানে যে জিনেরা শিক্ষকতা করেন এবং অসংখ্য জিন মেয়েরা ওইখানে কোরআন শরীফ শেখেন, সেটা কাউকেই তিনি কখনো বলবেন না। তারপর এরকমভাবে আমার নানাজান আমার আম্মাজানকে ওইখানে আসলে ভর্তি করিয়ে দেন মাদ্রাসায়।
আমার নানাজান মাঝে মধ্যে গিয়ে আমার আম্মাজানকে নিয়ে আসতেন এবং ম্যাক্সিমাম টাইমে সপ্তাহের 6 দিনই তিনি সেখানে থাকতেন বোর্ডিংয়ে এবং বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতেন। আমার নানাজান আম্মাজানকে শিখিয়ে দিয়েছিল যেন তিনি সবসময় মানুষের বেশেই থাকেন, কখনো যেন জিনের বেশে না আসে এবং জিনের বেশ ধরে যেন কাউকে ভয় না দেখানো হয়। মাদ্রাসার শিক্ষিকা যেহেতু একজন জিন ছিল, সেহেতু সে এরকমভাবে সবাইকে শিক্ষা দিতেন যারা যারা ওইখানে জিন ছিল। আর ওইখানে যেসব মেয়ে স্টুডেন্টরা পড়তো, মানুষের স্টুডেন্ট, তারা ম্যাক্সিমামই জানতো না যে, মানে ম্যাক্সিমাম বলতে কেউই জানতো না যে এখানে জিনেরাও পড়াশোনা করে, মানে জিনের মেয়েরা, যাদেরকে আপনাদের ভাষায় আসলে পড়ি বলে আর কি। তখন আমি বললাম কি যে এরকমটা হয় নাকি, মানুষের সাথে মিশে জিনেরা পড়াশোনা করে, কি বলছেন এসব? তারপর তুলি বলল কি যে হ্যাঁ, এটা সত্যি বলছি আমি, আপনারা হয়তো জানেন না। তারপর তারপর কি হলো? তারপর তুলি বলতে লাগলো, তারপর আমার মা তো সেখানে পড়তে লাগলেন। হঠাৎ একদিন আমার মায়ের ওই মাদ্রাসায় পুরুষ মাদ্রাসা থেকে 2জন লোক আসলেন 2টা বেঞ্চ নেবার জন্য, কারণ ওইখানে 2টা বেঞ্চ নেওয়ার কথা ছিল, আর এইখানে কিছুদিন আগেই বেঞ্চ দিয়ে গিয়েছে আর কি। তো এই 2টা বেঞ্চ নিয়ে যাওয়ার কথা ছিল, তো 2জন পুরুষকে পাঠানো হলো। তারপর আমি যে বেঞ্চে বসেছিলাম সেই বেঞ্চের পেছনের বেঞ্চটা আর কি, মানে আমার আম্মা যে বেঞ্চে বসেছিল সেই পেছনের বেঞ্চটা ফাঁকা ছিল এবং সেই বেঞ্চ দুটোই নিয়ে যাওয়ার জন্য 2জন ছেলেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে একজন ছিল হচ্ছে আমার বাবা। প্রথম দেখাতেই আমার মা আমার বাবাকে দেখে পছন্দ করে ফেলে, কারণ আমার বাবার মুখে ছিল লম্বা কালো দাড়ি এবং তাকে দেখতে এত চমৎকার ছিল, রাজপুত্রের মতো। আমি তোমাকে বলি না যে আমার বাবা দেখতে রাজপুত্রের মতো, এবং ইয়াংকালে সে আরও সুন্দর ছিল। এখন তো তার আরও সুন্দর, মানে আমার কাছে সবসময় তাকে সুন্দর লাগতো। তো আমার মা তাকে দেখে প্রথম দেখাই পছন্দ করে ফেলে এবং প্রথম দেখাতেই তার এত বেশি ভালো লেগে যায় যে সে নিজেকে আর সামলাতে পারে না। আমার মামা যখন সেই বেঞ্চটা নিতে যায়, আমার মায়ের একদম কাছাকাছি চলে এসেছিল, তখন তো আমার মা একদম পাগল হয়ে গিয়েছিল আমার বাবার জন্য আর কি। তারপর বাবা তো এখান থেকে বেঞ্চ নিয়ে চলে যায়, তারপর সে ওখানে ফিরে আসেনি। ওই দিন রাতেই আমার মা আমার বাবার কাছে যায় এবং যাবার পরে আমার বাবাকে সে রাতে দেখতে থাকে। প্রায় দিনই সে মাদ্রাসা থেকে বেরিয়ে ওই পাশের মাদ্রাসায় গিয়ে আমার বাবাকে দেখতে থাকতো, কারণ সে তো একজন জিন ছিল, তার কাছে কোনো রেস্ট্রিকশন ছিল না যে কীভাবে সে মাদ্রাসা থেকে বের হবে বা এরকম কোনো সমস্যাই ছিল না। সে প্রায় দিনই রাত্রে বেলা গিয়ে আমার বাবাকে আসলে দেখতো এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু সাহসও কুলাতো না, কারণ মাদ্রাসার মধ্যে যদি কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখে তাহলে হয়তো অনেক সমস্যা হবে। আর এখানে তো প্রায় শিক্ষিকাই জিন ছিল যারা এখানে শিক্ষা দিত, আর সেহেতু এইসব রেস্ট্রিকশন থাকার কারণে মাদ্রাসার ভেতরে কখনো সুযোগ হয়নি। একদিন ঈদের ছুটিতে আমি আমার মা নানু বাড়িতে চলে আসে আর আমার বাবা দাদু বাড়িতে চলে যায়। তো এই সুযোগেই আমার মা হচ্ছে গিয়ে তখন আমার দাদু বাড়িতে প্রথমবারের মতো যায় এবং আমার বাবা তখন ওই পাশে বসে, মানে পুকুর পাড়ে বসে কাঠ ফাড়ছিলেন। আমার দাদি তখন আমার দাদাকে দিয়ে কাঠ ফাড়াচ্ছিলেন, মানে খড়ি ফাড়াচ্ছিলেন। তো আমার দাদা যখনই কুড়াল চালাচ্ছিলেন অপেক্ষা করছেন যে কখন কুড়াল চালানো শেষ হয়, এবং আমার বাবা যখন কুড়াল চালানো শেষ করে একটু বসলেন, তার গা বেয়ে আসলে ঘাম পড়ছিল, সেগুলো দেখেও মায়ের খুব ভালো লাগছিল। মা সেখানে যাবার পরে একটা আলাদা সুঘ্রাণ, মায়ের শরীরে তো একটা আলাদা সুঘ্রাণ থাকে। আমার বাবা নাকি ওই সুঘ্রাণটা অনেকদিন ধরেই পাচ্ছিল, যবে থেকেই আর কি আমার মা ওইখানে আমার বাবার কাছে যাওয়া আসা করছিল তবে থেকেই। তো হঠাৎ করে বাড়িতে এসেও সেই সুঘ্রাণটা পেয়ে আমার বাবা খানিকটা কিঞ্চিত অবাক হয়ে গেলেন এবং পেছন দিকে ফিরে দেখলেন কি যে পেছনে সাদা বোরকা পরা একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ দুটো দেখে আমার বাবা ভয় পেয়ে গেলেন এবং বোরকায় যে কারুকার্য করা ছিল, মানে যে লোগো লাগানো ছিল, সেই লোগো দেখে বুঝতে পারলেন যে এটা মহিলা মাদ্রাসার কোনো মেয়ে। আমার বাবা তখন জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? আপনাকে দেখে তো মহিলা মাদ্রাসার মেয়ে মনে হচ্ছে। তখন আমার মা বললেন কি যে, জি হ্যাঁ, আমি মহিলা মাদ্রাসার মেয়ে। আপনার নাম কি হামিদ? তখন আমার বাবা বললেন কি যে, হ্যাঁ হামিদ, কিন্তু আপনি এখানে কি করছেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার মা তখন বললেন কি যে, দেখুন হামিদ, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাচ্ছি না, অনেকদিন ধরেই আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম এবং আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম। আসলে আপনাকে আমার পছন্দ হয়েছে, খুবই মনে ধরেছে। আমি বিগত 1 মাস ধরে আপনাকে দেখছি, আমার আপনাকে খুব ভালো লেগেছে, আপনাকে মনে হয় আমি ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পরে আমার মামা তো ভীষণ রেগে যায় এবং ভয়ে বলে কি যে, আপনি একটা মহিলা মাদ্রাসা মেয়ে হয়ে এভাবে একজন পুরুষ মানুষের সামনে এসে
তাকে এরকমভাবে প্রপোজ করছেন, আপনার লজ্জা করে না? মেয়েটা তখন বলল কি যে না, লজ্জা করে না। আর আমি আপনার কথা আমার বাবাকে বলবো ভেবেছি। আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা বলার পর আমার মামা বলে কি যে আপনাকে তো আমি চিনিই না, আর আপনাকে তো আমি দেখলামই না, না দেখে আমি কিভাবে বিয়ে করবো আপনাকে বলেন? আর আপনি এভাবে হুট করে এসে বলছেন আমাকে। আমার বাবা মা নারাজি হলে তখনই আমার মা আমার মুখের মানে তার মুখের নাকাবটা সরিয়ে ফেললেন। আমার বাবা তাকে দেখে সেখানে অজ্ঞান হয়ে গেল আর কি। মানে আমার মা এত সুন্দর যে তাকে দেখে বাবা সেখানে অজ্ঞান হয়ে যায়, তার সৌন্দর্য দেখে আর কি। তারপর আসলে আমি তখন বললাম যে হ্যাঁ, মামিকে আমি অবশ্য দেখিনি, কিন্তু মামি দেখতে অনেক সুন্দর বোঝায় যায় আর কি। তখন তুলি বলল, চুপ করো তো, গল্প শোনো। তারপর তারপর কি হলো? তুলি তখন বলতে লাগলো, তারপর আমার মা আমার বাবার মুখে পানি ছিটালেন। আমার বাবা মাকে দেখে তখনও টাসকি খাওয়ার মতো অবস্থা। বললো কি যে এরকম হয়ে গেলেন কিসের জন্য, পড়ে গেলেন কিসের জন্য? তখন আমার বাবা বললেন কি যে আপনাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, এত সুন্দর কেউ হতে পারে? তখন আমার মা বললেন কি যে হ্যাঁ, হতে পারে, মানুষটা হয় কিনা জানি না, তবে পরীরা হয়। আমার বাবা এই কথা শোনার পরে আবার খানিকটা ফিট খেলেন, বললেন কি যে পরী মানে? আমার মা তখন সমস্ত সত্যি কথা বলে দিলেন এবং বললেন কি যে আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি, আমার বাবা একজন কামেল জিন। আমার বাবা চেয়েছিলেন যে আমি কোরআনের হাফেজা হই এবং পরবর্তী পড়াশোনা করি, যার কারণে আমাকে ওইখানে ভর্তি করিয়ে দেয়। এবং একদিন আপনি বেঞ্চ নিতে এসেছিলেন, মনে আছে আপনার? আমার বাবা তখন বললেন কি যে হ্যাঁ, মনে আছে। তারপর আমি সেখানেই বসেছিলাম যখন আপনি আমার পাশ দিয়েই বেঞ্চটা নিয়ে যাচ্ছিলেন। তখন আপনাকে দেখিয়ে প্রথমবার মতো আমি ভালোবেসে ফেলি আপনাকে। তারপর থেকে আমি আপনার পিছু আছি এবং আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার মামা প্রথম দিন মেয়েটাকে দেখে আসলে পছন্দ করে, মানে আমার মাকে দেখে পছন্দ করে ফেলে এবং সে সাথে সাথে হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই, কবে বিয়ে করতে হবে? তখন আমার মা বলে কি যে একটু অপেক্ষা করেন, আমি আমার বাবার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি। আমার বাবা যদি বলে কি যে বিয়ে করব, তাহলে আমি আপনাকে পারিবারিক মাধ্যমে বিয়ে করব, ঠিক আছে? তারপর আমার মা এখান থেকে চলে যায় এবং আমার নানুর সঙ্গে গিয়ে কথা বলে। আমার নানু যখন জানতে পারে যে একটা মাদ্রাসার ছেলেকে, মানে মানুষ ছেলেকে পছন্দ করেছি, তখন আমার নানু ভীষণ রেগে যায় এবং বলে কি যে একটা মানুষের সঙ্গে ছি ছি ছি, তুই তার কাছেও গিয়েছিস, এটা ধর্মের সইবে না, তোকে আর মাদ্রাসায় যেতে হবে না, তুই এখানেই থাক। তারপর আমার মা বলে কি যে বাবা, তুমি কাজটা ঠিক করছো না কিন্তু, আর আমি এখন ছোট নেই, আর আমি তাকে পছন্দ করি। এমন হতো যে সে ভালো হতো না, খারাপ হতো, সে তো একজন ভালো মানুষ, তাই না? বাবা তখন বললেন কি যে, মানে আমার নানু বললেন কি যে ভালো মানুষ ঠিক আছে, তবে এটা বুঝতে হবে যে তারা জিন আর আমরা মানুষ। জিন এবং মানুষের বিয়ের কোনো বিধান নেই, মিলনের কোনো বিধান নেই, তোরা একসাথে কখনোই মিলিত হতে পারবি না। আমার নানুর এই কথা শুনে আমার মা রেগে যায়, বলে কি যে তোমরাই এসব বিধান নিয়ম মানো, আমি এসব কিছু মানি না, আমি এখান থেকে চলে যাব এবং আমি ওকেই বিয়ে করব, আমি তোমাদের সঙ্গে থাকবো না। এই কথা বলার পর আমার নানু বলে কি যে যা তাহলে এখান থেকে, যে আমার ধর্মের কথা শুনবে না তাকে আমার সঙ্গেও রাখবো না, এসব কিছুর বিধান নেই আমার ধর্মে, তুই এখান থেকে চলে যা। তারপর আমার মা এখান থেকে চলে আসে আমার বাবার কাছে। আমার বাবাকে বলে কি যে শোনো, আমার বাবা আমাকে এই সব কিছু বলেছে, এখন আমি কি করব? তখন আমার বাবা বলে কি যে, মানে আপনার মামা বলে কি যে তাহলে আর কি করার, আমার বাবা মা তো মানবে না, কারণ হচ্ছে আমি যদি না জানিয়ে বিয়ে করে ফেলি তাহলে সেটাকে ঠিক হবে না। কিন্তু আমার মামার মেয়েটাকে মনে ধরেছে, তাকেই সে বিয়ে করতে চায়, খুবই পছন্দ হয়েছে। তারপর এরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়, আমার নানুও মানে না আর আমার মামাও কেমন যেন করে যে আর কি বিয়ে করতে চায় না আর কি। কারণ হচ্ছে বিয়ে করলে তাকে কোথায় রাখবে, বাড়িতেও নিয়ে যেতে পারবে না, এসব বিষয় নিয়েই তারা বেশ চিন্তিত ছিল। তারপর একদিন আমার নানি এসে আমার আম্মাকে এবং আমার আব্বাকে বলে কি যে তোমরা এক কাজ করো, তোমরা যেহেতু একে অন্যকে বিয়ে পছন্দ করো, এইভাবে হারাম সম্পর্কে না থেকে, কারণ হচ্ছে আমার বাবা এবং মা দুজনেই দেখাশোনা করতেন এবং যাই হোক নিজেদেরকে তো দেখতেন, তাই না, বা যেভাবে হোক হাত ধরাধরি করতেন, এসব কিছু করতে গেলে তো জেনার সম্পর্ক ছিল। আমার নানু তারপর এসে আমার বাবা এবং মাকে সামনে থেকেই আসলে বিয়ে দেয় আর কি। এই বিষয়টা আমার নানা জানতো না। পরবর্তীতে আমার নানুই তার ওইখানকে একটা পাহাড়ের পাশে একটা বাড়ি করে দেয় আমাদেরকে, মানে আমার বাবা মাকে বাড়ি করে দেয় এবং সেই বাড়িতেই আমার বাবা মা ওইখানে থাকে আর কি।
তার পরবর্তীতে আমার মা আর পড়াশোনা করেননি, মানে ওখানকার পড়াশোনা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমার মা এখানে চলে আসে, এবং এই যে আমাদের যে বাড়িটা এখন দেখতে পাচ্ছ তুমি, এই বাড়িটাই তখন আমার নানু জিনেদের দিয়ে তৈরি করে দিয়েছিলেন, এবং তখন থেকেই আমরা এখানে থাকি। এবং আমার আব্বাকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, আনার পরে এখানকার জিনেরা আসলে নিষেধ করেছিল যে এখানে এরকমভাবে কোনো মানুষের থাকা আসলে উচিত না, নিষেধ আছে আর কি। কিন্তু আমার মা কারোর কথা শোনেননি, এবং পরবর্তীতে আমার বাবা এখন পর্যন্ত আমার মাকে মেনে নেয়নি। আমার নানা আর কি এখন পর্যন্ত আমার মাকে মেনে নেয়নি, এবং আমি বড় হয়ে যাওয়ার পরেও আমার নানু আমাকে দেখতে আসেনি। তবে আমার মনে হয় যে আমার নানু মাঝে মধ্যে আমাকে দেখে, কারণ তার তো বয়স হয়েছে, তার একটা মাত্রই মেয়ে ছিল। আমার নানুর বাসায় আমি কখনো যাইনি, আর সেও আমাকে কখনো দেখতে আসেনি। এবং এইভাবেই আমরা আসলে আছি অনেক বছর ধরে, এবং এখানেই আছি। এর মাঝখানে হয়তো আরও অনেক কিছু ঘটতে পারে, আমি আসলে জানি না। তবে আমার বাবা মায়ের এভাবে বিয়ে হয়েছিল, এবং এক প্রকার আমার বাবা মা জোর করেই বিয়ে করেছিল, আমার বাবাকে ভালোবাসতো, এবং এরকম করেই আমার বিয়ে হয়েছিল আমার বাবা মার। তখন আমি বললাম কি যে আমার মামার যে আরও 2টা স্ত্রী ছিল সেটা কি তোমরা জানো? তখন আমার তুলি বলল কি যে হ্যাঁ, সেসব সম্পর্কে জানি, আমার বাবার বাড়ি থেকেই জোর করে বিয়ে দিয়েছিল। আমি যখন খুব ছোট ছিলাম তখন একটা বিয়ে হয়েছিল। তারপর আসলে এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে আমার যে দাদা দাদি ছিল তাদেরকে আমি দেখেছি অনেকবার, আমার আব্বার সঙ্গে অনেকবার গিয়েছি তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমার দাদা দাদি আসলে ভালো মানুষ না, তারা এগুলো একটা ছেলেকে 2-3বার বিয়ে কীভাবে দেয় আর কি। আমার দাদি কিন্তু জানে যে আমার বাবার সঙ্গে একটা বিয়ে, আমার মায়ের বিয়ে হয়েছে আর কি। তারপরেও তারা আরেকটা, মানে প্রথমবার যখন জানতো না সেটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার কেন বিয়ে দিল এটা আসলে বোধগম্য আর কি না। তো যার কারণেই সমস্যাটা হয়েছে আর কি। যাই হোক, ওইসব বিষয় নিয়ে আমি মাথা করি না কখনো। আমার বাবা খুবই ভালো মানুষ, এবং তিনি আমাদেরকে সবসময় ভালোবাসেন, আমাদের কাছে সবসময় আসেন। এই কথা বলার পর আমি এবং তুলি সেখানের ঘাসের পর শুয়ে পড়লাম, এবং আকাশের দিকে তাকিয়ে থাকলাম। বেগুনি রঙের আকাশ দেখতে খুবই চমৎকার লাগছে। তুলির পাশে শুয়ে নিজেকে মানে একদম স্বর্গীয় একটা অনুভূতির মতো মনে হচ্ছে আমি স্বর্গে আছি, এবং আমার পাশে কোনো হুড়পড়ি নিয়ে আমি শুয়ে আছি। আসলেই তো তুলি একটা পরী, তাই না? তাকে দেখে যে কারো পছন্দ হয়ে যাবে প্রথম দেখায়। কিন্তু আমি তো তাকে এখনো দেখিনি। আমার মামি যেহেতু এত সুন্দরী ছিল তার বর্ণনায়, তাহলে তুলিও নিশ্চয়ই অনেক সুন্দরী হবে। কিন্তু তুলির চেহারা আমি এখন পর্যন্ত দেখিনি। খানিকক্ষণ বাদে উপর দিয়ে পাখি উড়ে যেতে লাগলো, এবং সন্ধ্যা নেমে আসতে লাগলো। তুলি আমাকে বলল, চলো ভাইয়া বাসায় চলে যাই, মা নিশ্চয়ই বকবে, বুঝছো? অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখনই যেতে হবে। যেতে যেতে তো সন্ধ্যা হয়েই যাবে, তাড়াতাড়ি চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। যাওয়ার পথে চারিপাশটা দেখে খুবই চমৎকার লাগছিল। সাধারণত আমাদের পৃথিবীতে সন্ধ্যা হওয়ার সময় আস্তে আস্তে কালো হয়ে যায়, কিন্তু এখানে সন্ধ্যা হওয়ার সময় আস্তে আস্তে একদম বেগুনি কালারের একটা আভা হয়ে যায়। মনে হয় যে পুরো আকাশটা বেগুনি কালারের। তারপর একটু একটু করে অন্ধকার নেমে আসে। তারপর চারিদিকে যখন রাত নামে তখন কেমন যেন একটা অন্যরকম আভা তৈরি হয়, এবং সেগুলো দেখতেও খুব চমৎকার লাগে। সন্ধ্যা হবার একটু পরেই আমি এবং তুলি ঘরে ফিরলাম। তুলিকে আমার মামি বকা দিল, বলল কি যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বাহিরে কি করছিলি তোরা? আমি মামিকে বললাম, মামি, ও আমাকে এই পাহাড়ের জলধারাটা দেখাতে নিয়ে গিয়েছিল, ওইখানে যাওয়ার সময় দেরি হয়ে গেল আর কি। তারপর মামি আর কোনো কথা বলল না। আমি আমার নিচে চলে গেলাম, নিজের রুমে যেয়ে খানিকটা বিশ্রাম করলাম। বিশ্রাম করার কিছুক্ষণ পরে মামা চলে আসলো। মামা এসে বলল কি যে কি ব্যাপার, তোমরা সবাই কেমন আছো? তবে মামার এই জিনিসটা খুব ভালো লাগে যে তিনি ঘরের ভিতরে ঢোকার সময়ই সালাম দিয়ে প্রবেশ করেন। মামার সম্পর্কে এর আগে আমি কি ভ্রান্ত ধারণা রাখতাম, তিনি খারাপ, হ্যান ত্যান। আসলে কোনো মানুষই নিজের জন্য খারাপ হয় না, বা নিজে একা একা খারাপ হয় না, তাকে নিশ্চয়ই খারাপ তৈরি করা হয়। তারপর মামা যখন ঘরে ফিরলেন আমাকে বললেন, কি রে, এই জায়গাটা কেমন লাগছে, ভালো তো? আমি বললাম, হ্যাঁ মামা, খুবই ভালো জায়গা, আমার খুবই পছন্দ হয়েছে। আজকে তুলির সঙ্গে বেরিয়েছিলাম ঘুরতে, ও আমাকে কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছে, খুবই চমৎকার এবং খুবই ভালো লাগলো দেখতে। মামা তখন বলল কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রেডি হয়ে থাকিস, কালকে তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? আমি বললাম, মামা, এত সুন্দর একটা জায়গায় এসেছি, সপ্তাহখানিক না থাকলে কি হয় নাকি? প্লিজ মামা, আমি এখানে সপ্তাহখানিক থাকি, আমার খুবই ভালো লাগছে। এরকম জায়গায় আমি কোনোদিন আসিনি। আর তুমি তো জানোই যে আমার আব্বা কিরকম মানুষ, উনি তো আমাকে কোথাও ঘুরতে যেতে দিতে চান না, সারাক্ষণ বেঁধে রাখে। সেই কবে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, আর একবার গিয়েছি শুধু পাহাড়ে, তাও না দেখার মতো। এখানে থাকি না কিছুদিন। মামা তখন বলল,
না না না, এখানে থাকা যাবে না, তুমি বাড়ি চলে যাও। তারপর মামি বলল কি যে আহা থাকুক না, এতদিন পরে এসেছে। আর তুলিও অনেক খুশি, দেখো না কতদিন কোনো মানে কেউ আমাদের বাড়িতে আসে না, আর ওর নানু বাড়ির লোকজনও তো আসে না, আর এই বাড়িতে মেহমান আসলেই তুমি যেন কেমন করো। মামা তখন বললো আচ্ছা ঠিক আছে বাবা থাক। আমি তখন খুশি হলাম, বললাম কি যে থ্যাংক ইউ মামা। রাতে মামি আমাদের জন্য খুব চমৎকার চমৎকার খাবার রান্না করেছে। মামা যেসব খাবার পছন্দ করে, সামুদ্রিক মাছ, খাসির মাংস, মুরগির রেজালা, তারপর আরও চমৎকার চমৎকার সব খাবার, এগুলো তুলিয়ে দেখলাম খুব তৃপ্তি করে খেলো। মামার সঙ্গে থাকতে থাকতে ওরাও এগুলো খাওয়া শিখে গিয়েছে। জিনেদের খাবার সাধারণত এগুলো না, জিনেরা যা খায় তা চোখে দেখার মতো না, দেখলেই বমি এসে যাবে। আমি সেদিন তুলির বান্ধবীর বাসায় গিয়ে দেখতে পেয়েছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের রুমে চলে গেলাম। রুমের বারান্দা থেকে বাইরেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে, এত চমৎকার লাগে যে নিজেকে দেখে নিজেই যেন বিস্মিত হয়ে যায় এবং মনে হয় যে স্বর্গের মধ্যে আছি, আসলে স্বর্গের মধ্যে আছি। এত চমৎকার ফুরফুরে বাতাস এবং চারিদিকে এত চমৎকার পাখিদের গুঞ্জন, আমার ঘুম চলে আসছিল এখানে বসে। আমি যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ করেই রাত, তখন মধ্যরাত, প্রায় 2টা-3টা হবে, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম আমার পেছনে একটা অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে ফিরতেই সেই ছায়াটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে এই ছায়াটা কিসের ছায়া, কেউ কি এখানে এসেছিল আমার রুমের মধ্যে। আমি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, তবে একটা অদ্ভুত সেন্টের ঘ্রাণ পেলাম। এটা কার শরীরের ঘ্রাণ, কার পারফিউমের ঘ্রাণ, সেটাই আমি বুঝতে পারলাম না। তারপর আমি নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। বিছানাটাও খুব চমৎকার এবং খুব নরম বিছানা, কি দিয়ে তৈরি আমি দেখতে লাগলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙলো তুলির ডাকে। তুলি খুব সুন্দর একটা হিজাব পরেছে এবং তার গায়ে অদ্ভুত রকমের একটা সাদা পোশাক পরা। তুলি এসে আমাকে ঝাঁকাচ্ছে। আমি কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি আর তুলি হাত ধরে আকাশে ভাসছি। তারপর হঠাৎ করেই মাটিতে যখন নামলাম, মাটি জোরে জোরে কাঁপতে শুরু করলো। আমি জোরে জোরে দুলতে শুরু করলাম, কিন্তু এটা আসলে মাটি কাঁপা না, এটা তুলি সত্যি সত্যি আমাকে ডাকছে, আমাকে ঝাঁকাতে লাগলো। ভাইয়া 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 ওঠো ওঠো, অনেক সকাল হয়েছে, তাড়াতাড়ি ওঠো, মা নাস্তা রেডি করে বসে আছে, বাবা বেরিয়ে যাবেন মাদ্রাসায়, তাড়াতাড়ি ওঠো। আমি উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 7টার একটু অল্প সময় হবে। এত সকালবেলা? তুলি তখন বলল কি যে জি হ্যাঁ, এত সকালবেলায়। এটা কি মানুষের দুনিয়া বা তোমাদের ঢাকা শহর নাকি যে একদম বেলা 12টা বাজিয়ে উঠবে? এটা পরিস্থান, বুঝছো, জিনেদের নগর, ওঠো তাড়াতাড়ি। এরা এত তাড়াতাড়ি উঠে সেটা দেখে আমি অবাক হলাম। আমি উঠে বাইরের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ এত সৌন্দর্য আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। চারিদিকে ঘন কুয়াশা, পাহাড়গুলোর ওপর একদম ঘন কুয়াশায় ঘিরে ধরে আছে, মনে হচ্ছে পাহাড়ে কুয়াশা ধরেছে আর ঘাসগুলোর উপর শিশির বসে আছে। আমি বাহিরে যেতেই যেন স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে এত চমৎকার। আমি যত দূরে যাচ্ছিলাম শুধুমাত্র সুন্দর সুন্দর পাহাড় এবং সুন্দর ফুল ফুটে আছে, পাখির গুঞ্জন, পায়ে শিশিরের ঘন ফোঁটা বারবার লাগছে, আর কুয়াশাগুলো যেন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। তখন তুলি আমাকে ডেকে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? আমি বললাম, এত চমৎকার আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ধন্যবাদ তুলি, তোমাদের এখানে আসার জন্য আমি অনেক ধন্য এখানে এসে। তারপর তুলি আমাকে বললো, আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। তুলিদের ওয়াশরুমটাও খুবই অসাধারণ, ওয়াশরুমটা একদম ঝর্ণা আর কি, মানে এই ঝর্ণার পানি দিয়েই ওয়াশ করতে হয় সব কিছু। কি চমৎকার তাই না? ঝর্ণার পানি এত ঠান্ডা এবং স্বচ্ছ যে এক চুমুক মুখে নিলেও কোনো সমস্যা নেই, গিলে খেয়ে ফেলা যায়। তারপর আমি ঝর্ণার পানি নিয়ে খেতে শুরু করলাম। তারপর মানে এত চমৎকার লাগছিল। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। সকালবেলা এক ধরনের অদ্ভুত খাবার তৈরি করেছে, পেঁচানো এক ধরনের রুটির মতো জিনিস। আমি সেগুলো খেলাম, খেতে খুবই সুস্বাদু, মিষ্ট স্বাদ। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় গিয়ে বসলাম। আমার মামা মাদ্রাসায় চলে গেলেন, মামি নিজের চলে গেল রান্নাঘরে, আর তুলি চলে গেল নিজের রুমে। খানিক্ষণ বাদে দরজা টোকা পড়তে লাগলো, বেশ খানিক্ষণ টোকা পড়লো। আমি দরজা খুলতে গেলাম, দরজা খুলে কাউকে দেখতে পেলাম না। তারপর দরজা লাগিয়ে দিতে যাব, দেখি মেয়াও বলে একটা শব্দ করে উঠলো নিচ থেকে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি সুন্দর দেখতে একটা বিড়াল আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমি বিড়ালটাকে ধরে আদর করতে লাগলাম, কারণ বিড়াল আমার খুব পছন্দের জন্তু। তারপর বিড়ালটাকে ঘরে নিয়ে আসতে যাব, কিন্তু বিড়ালটা লাফ দিয়ে আমার কোল থেকে নেমে গেল।
তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই। তাই বলে আমি ঘরের দরজা লাগিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে আবারও ঘরের দরজা টোকা পড়তে লাগলো। আমি দরজা খুললাম, মানে খুব বেশি সময় না, লাগানোর কিছুক্ষণ পরই আমি দরজা খুললাম। খোলার পরে আবার আমি বিড়ালটার কাছে গেলাম এবং ধরতে যাব, ঠিক তখনই পেছন থেকে তুলি এসে বলল, কিরে কিরে মার্গার, তুই এখানে কি করছিস? আমি বললাম ওর নাম মার্গার নাকি? তুলি তখন বলল কি যে ওর কাছ থেকে সরো, ওর কাছ থেকে। আমি বললাম আরে বাবা কি হয়েছে বলবা তো। তখন তুলি অনেক রেগে গিয়ে বলল, মার্গার, তোকে না কতবার বলেছি যে এসব বিড়ালের রূপ ধরে আমার কাছে আসবি না, আসবি একদম সরাসরি আসবি, হঠাৎ করে আজকে বিড়ালের রূপ কিসের জন্য? তখন মার্গার থেকে হুট করে একটা মেয়েতে পরিণত হয়ে গেল। আমি তো লজ্জায় একদম লাল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেলাম। কারণ এটা হচ্ছে তুলির সেই বান্ধবী, যে বান্ধবীটা সেদিনকে আমার দিকে বারবার ফিরে তাকাচ্ছিল। আমি তো ভীষণ লজ্জা পেয়ে ভেতরে চলে গিয়েছি, কারণ মার্গারের কোথায় কোথায় হাত দিয়েছি এবং কিভাবে আদর করেছি, ইভেন চুমুও খেয়েছি, ছি। তাই বলে আমি নিজের রুমে চলে গেলাম। তুলি তখন হেসে দিল। তুলির হাসি দেখতে আমার খুব ভালো লাগছিল, কারণ তুলি বুঝতে পেরেছে যে আমি মার্গারের শরীরে হাত দিয়েছি এবং মার্গারকে আদর করেছি। তারপর তুলি ভীষণ রেগে গেল এবং বলল কি যে তোকে আমি কতবার বলেছি তুই এরকমভাবে আসবি না, আর তোর এসব স্বভাব পাল্টালো না তাই না? তুই তো এরকমভাবে আসতি না, হঠাৎ করে আজকে এরকম কিসের জন্য? তুলি তখন কিঞ্চিত বুঝতে পারলো নিশ্চয়ই এ আমার ভাইয়ার জন্য এসেছে, মামাতো ভাইয়ের জন্য এসেছে, এবং ওদিনকে ও বারবার এইসবই বলছিল যে কোথায় কি করে, একটু কথা বলিয়ে দে না, হ্যান ত্যান এরকম ভাবে বলছিল। তাহলে কি মার্গার আমার ভাইকে পছন্দ করে? একদমই না, আমি একদমই এসব হতে দিব না। তারপর তুলি মার্গারকে বলল কি যে তুই কিছু বলবি না, বললে চলে যা। কারণ তুলি কোনোভাবে তাকে ঘরের ভেতরে আসতে দিতে যাচ্ছিল না। মার্গার বলল কি যে আরে একটু গল্প করব, চল ঘরের ভেতরে চল। তারপর মার্গার জোর করেই ঘরের ভেতরে ঢুকে গেল। আমি তো তখন আমার নিজের রুমে চুপচাপ বসে আছি, আমি আর সামনে যাচ্ছি না, লজ্জায় আমার অবস্থা খারাপ। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। তৃতীয় পর্বে কি হয়েছে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে। গল্পটা কতটুকু বড় হবে সেটা নির্ভর করবে আপনাদের সাড়ার উপর, আপনারা কতটুকু সাড়া দিবেন এবং কতটুকু লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওতে কতটুকু এঙ্গেজমেন্ট দিবেন তার উপর। আশা করি আপনারা ভিডিওটাকে পছন্দ করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তী এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।